শ্রীলঙ্কা আর বাংলাদেশের দেখানো পথে জয় নিয়ে ফিরলেন নেপালের তরুণ তুর্কিরা। সেই সাথে স্বল্প সময়ের বিক্ষোভে সরকার ফেলে দেওয়ার নজিরও গড়েছেন জেনজি প্রজন্ম। তরুণদের অপ্রতিরোধ্য অদম্য জোয়ারের কাছে নতি স্বীকার করে দাবি মানতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ, পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলো। বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডু সহ বিভিন্ন শহর। আন্দোলনে 19 জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। আন্দোলনের রূপ নিয়েছে জেনজিদের প্রতিবাদ কর্মসূচি। উত্তপ্ত নেপালের পরিস্থিতি। সোমবার বিক্ষোভকারীদের উপর গুলিতে ব্যাপক হতাহতের পর ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। কারফিউ উপেক্ষা করে কাঠমান্ডুর রাজপথে নেমেছে শত শত মানুষ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ অনেক আইন প্রণেতাদের বাড়ি ও সরকারি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও হয়েছে। গেল 4 সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, রেডিট, লিঙ্কডইন সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে নেপাল সরকার। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করার অভিযোগ তোলা হয়। সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হয় নেপালের প্রায় 1,35,00,000 ফেসবুক এবং 36 লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী, যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। এই সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডুর সড়কে জড়ো হয় শত শত জেনজি কিশোর তরুণ। স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখকের পদত্যাগের পর ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী। তীব্র বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় সরকার। নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের পর আলোচনায় কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। তরুণ এই রাজনীতিবিদকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার জোরালো দাবি উঠেছে। 35 বছর বয়সে এই রাজনীতিককে নেপালের চলমান আন্দোলনের মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। বয়স মাত্র 35, দেশজুড়ে পরিচিত গায়ক এবং কবি হিসাবে। তবে গেল কয়েকদিনে নেপালের রাজনীতির ইতিহাস পাল্টে দেওয়ার অন্যতম মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে বলেন্দ্র শাহকে। নেপালে চলমান আন্দোলনের শুরু থেকেই তরুণদের পাশে এই নেতা। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, মাত্র 1.5 দিনের মাথায় সরকার পতনের অন্যতম রূপকার তিনি। তার নেতৃত্বেই জোরালো হয়েছে সরকার বিরোধী আন্দোলন। 2022 সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর 15তম মেয়র নির্বাচিত হন তিনি। রাজনীতিতে আসার আগে তিনি নেপালের হিপ হপ ঘরানার সঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পান। প্রকৌশলে পড়াশোনা শেষে স্থানীয় সরকারে যোগ দেন এবং দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। মেয়র হওয়ার পর থেকেই বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন বলেন্দ্র শাহ। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগত। 18 বছরে 14 বার সরকার পতন হয়েছে নেপালে এবং নেপালের প্রধানমন্ত্রী ছাত্রদের ভয়েতে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক যেমনটা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সেটি লক্ষ্য করেই একদম সেমভাবেই নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়ে যেতে হয়েছে এবং ছাত্র জনতা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং এর পিছনে কার হাত রয়েছে? এর পিছনে শোনা যাচ্ছে আমেরিকার একটি বড় অংশের হাত রয়েছে। এইটি নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আজকের নিউজটি দেখলে অনেক কিছুই জানতে পারবেন এবং নেপালের প্রধানমন্ত্রী পালানোর পিছনে যে গোপন রহস্য রয়েছে সেটিই জানাতে চলেছে আপনাদের আজকের ভিডিওটিতে। তাই দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন, এমন জানিয়েছে রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 8 সেপ্টেম্বর সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলে আসছিল। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। বিক্ষোভরতরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদান অ্যাপসের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলি নেতৃত্বাধীন সরকার। Every youth are going outside the country, so we want to protect our youth and make the country's economy better. For that, we need a new youth, new power and new politicians who are well educated to move the country forward. সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 8 সেপ্টেম্বর রাজপথে নামেন নেপালের কয়েক হাজার বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের বেশিরভাগই জেএনজি প্রজন্মের। রাজধানী কাঠমান্ডু সহ অন্তত 7টি শহরে এদিন বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে কঠোর হয় ওলি সরকার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 19 জন নিহত হন। গুরুত হন 4 শতাধিকেরও বেশি বিক্ষোভকারী। বিক্ষোভ চলাকালীন সময়ে পদত্যাগ করেন ওলি সরকার এবং হেলিকপ্টারে পালিয়ে যান।
ভারত এবং চীনের প্রভাবের অবসান ঘটিয়ে নেপালে মার্কিনপন্থী রাজনীতির এবং যুক্তরাষ্ট্রের সমর্থক সরকার ক্ষমতায় এসে ভারত এবং চীনকে এই অঞ্চলে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনতে বাধ্য করতে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকতে সাহায্য দেশটির প্রধানমন্ত্রী কেপি ওলিকে পদত্যাগ করতে হয়েছে। এই খবরটি বা এই যে নেপালে এত তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর হঠাৎ করেই সোমবার সারা পৃথিবীতে সংবাদ শিরোনাম হয়, যখন দেখা যায় যে নেপালের বিক্ষুব্ধ তরুণেরা নাকি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে নেপালের পার্লামেন্ট ভবন দখলে নিয়ে নেয় এবং তাদের ওপর যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায় তার ফলে ১৯ জন নিহত হন। নেপালের শহর কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী নামানো হয়, কিন্তু বিক্ষোভ থামে না। সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরেই বিক্ষোভকারীরা সারা নেপাল জুড়ে রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করতে থাকে, লুটতরাজ করতে থাকে এবং সেসবের ছবিও বেরিয়ে আসে বিশ্বের গণমাধ্যমে। জেনজিদের আন্দোলন মানে ১৩ থেকে ২৮ বছর বয়সীরা কি কারণে হঠাৎ এতটা বিক্ষুব্ধ হয়ে উঠল? খবর এসেছে, মানে আমরা যদি শুধু শিরোনামগুলো পড়ি বা সাধারণভাবে খবর নেই, দেখব যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল সরকার। সে কারণেই এমন বিক্ষোভে ফেটে পড়েছিল নেপালের জেনজি মানে ১৩ থেকে ২৮ বছর বয়সী ছেলেমেয়েরা। এই সোমবারের বিক্ষোভে যারা যোগ দিয়েছিল তাদের অনেকের গায়ে স্কুল এবং কলেজের পোশাক পরা ছিল বলে রয়টার্স জানাচ্ছে। স্কুল কলেজের ব্যাগ বই খাতা নিয়েও তারা যোগ দিয়েছিল সোমবারের সেই বিক্ষোভে, যেই বিক্ষোভে শেষ পর্যন্ত পার্লামেন্ট ভবন রক্ষা করতে পুলিশকে গুলি চালাতে হয়েছিল বলে কেপি ওলি মানে পদত্যাগী প্রধানমন্ত্রীর সরকার এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কেন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ব্যান করলো এই কেপি ওলির সরকার মানে নেপালের সরকার? নেপাল সরকার বলছে যদিও যে তারা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণাধীনে আনতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অনেকদিন থেকেই বলছিল যে যেন সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে তারা নিবন্ধন করে নেয়, একটা নিয়ন্ত্রণের মধ্যে আসে। সেই কাজটি যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করেনি তাদেরকেই নাকি তারা নিষেধাজ্ঞা দিয়েছিল গত বৃহস্পতিবার থেকে। মানে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটক সব মিডিয়াই বন্ধ করে দিয়েছিল কিন্তু নেপাল সরকার। আসল ঘটনাটি কিন্তু আলাদা। আসল যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে নেপালের একটা এনজিওর প্রধান সুদান গুরুং, এনজিওটির নাম হামি নেপাল। এই হামি নেপালের প্রধান ৩৬ বছর বয়সী সুদান গুরুং একটা আন্দোলন দানা বাঁধতে সাহায্য করছিলেন বা উস্কে দিচ্ছিলেন কিংবা সংগঠিত করছিলেন বেশ কয়েক সপ্তাহ ধরেই। এই হামি নেপালের প্রধান সুদান গুরুং ২০১৫ সালের ভূমিকম্পের পর থেকে তার সংগঠনটির কাজ শুরু করেন। ২০১৫ সালের ভূমিকম্পে তিনি নিজে তার সন্তানকে হারানোর পর ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় অনলাইনে একটা মেসেজ পোস্ট করা মাত্র ২০০ জন স্বেচ্ছাসেবককে তিনি পেয়ে যাওয়ার পর এই সংগঠনটির কাজ তিনি শুরু করেন। সারা পৃথিবী জুড়ে এখন তার নানা জন আছেন যারা সরাসরি এই হামি নেপালকে একরকমের সমর্থন দেন, অনুদান দেন এবং তার পেছনে শক্তি হয়ে কাজ করেন। নেপালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীদের অনেকে তো আছেনই তার পেছনে। হামি নেপাল সুদান গুরুং এর এই এনজিওর পেছনে বড় শক্তি হিসেবে, বড় সমর্থক এবং অনুদানকারী হিসেবে আছে আল জাজিরা, কোকা-কোলা, ভাইবার এসব প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলো। কি ডিপ স্টেট প্রভাবে সরকার পতন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকাল থেকে, বিশেষ করে গতকাল সোমবার থেকে নেপাল পরিস্থিতি নিয়ে আমরা তীব্রভাবে পর্যবেক্ষণ করছি এবং আজকে চূড়ান্তভাবে নেপালের সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনাবাহিনীর সাথে পরামর্শ ক্রমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি হেলিকপ্টারে করে উড়াল দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করতেও পারে, তবে আমি এই ভিডিওটা যখন করছি তখনও আমরা জানি না যে কেপি শর্মা ওলি আসলে কোথায় আশ্রয় নিয়েছেন বা তার চূড়ান্ত গন্তব্য কোথায়, দিল্লি নাকি দুবাই, এটি নিশ্চয়ই আমরা জানতে পারবো। গতকাল থেকে বা আজকে পর্যন্ত আপনারা নেপাল পরিস্থিতি যদি একটু ডিপলি পর্যবেক্ষণ করেন তাহলে বাংলাদেশের গত জুলাই কিংবা আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন যেভাবে হলো, একই রূপ, একই সহিংসতা, একই রূপে এবং একই ধরনের সরকারপন্থীদের মধ্যে, সরকারপন্থীদের ভেতরে একই ধরনের হামলে পড়া আমরা দেখলাম। নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন, মন্ত্রী পরিষদ সদস্যদের বাসভবন, অর্থাৎ ধ্বংসযজ্ঞের চেহারা যদি দেখেন একই টাইপের। মনে হলো যেন বাংলাদেশের ঘটনাটাকে পেস্ট করে, কপি করে পেস্ট করে নেপালে বসিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এবং চীনের ছায়াযুদ্ধের জেরেই কি নেপালের এই হাল হলো? সোমবার
নেপালি ছাত্র যুবরা যখন বিক্ষোভ শুরু করেন সেই সময় বহিঃশক্তির প্রভাবের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বরাবরই চীনপন্থী। স্বাভাবিকভাবে কেপি শর্মা ওলি কমিউনিস্ট পার্টির নেতা এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক থাকবে, সেটি যে কারণে 2024 সালে কেপি শর্মা ওলি ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে নেপালের সম্পর্কে ছেদ পড়ে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথমে তিনি চীন সফর করেন। তার আগে নেপালের অন্যান্য প্রধানমন্ত্রীরা ভারত সফরকে বেছে নিয়েছিলেন, কিন্তু কেপি শর্মা যান চীনে। চীন সফরে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের সাথেও যুক্ত হন ওলি। বিনিময়ে ঋণের দায়ে জর্জরিত নেপালকে আর্থিক সাহায্য যোগান শি জিনপিং। চীনের সঙ্গে নেপালের এই সখ্য কোনোভাবেই মনোপুত ছিল না মার্কিন